আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন এক যাত্রাপথের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য বর্ধমান জেলায় অবস্থিত ইটাচুনা রাজবাড়ি। রাজবাড়ি পৌঁছানোর জন্য আপনারা যদি প্রাইভেট ভেহিকেলে আসতে চান তাহলে কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মগরা হয়ে পৌঁছে যেতে পারবেন খুব তাড়াতাড়ি। এক্ষেত্রে গুগল ম্যাপে ইটাচুনা রাজবাড়ির লোকেশন দিয়ে সার্চ করলে ইজিলি আপনাকে রাস্তা দেখিয়ে দেবে এবং খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। যদি আপনারা বাস ধরে ইটাচুনা রাজবাড়ি পৌঁছাতে চান সেক্ষেত্রে আপনারা কলকাতা তথা এসপ্ল্যানেড বা হাওড়া বা ডানকুনি থেকে আরামবাগ বা খানাকুল বা হরিপাল রুটের যে বাসগুলো চলে সেই বাসে চেপে হরিপাল বাস স্ট্যান্ডে নামুন। হরিপাল থেকে অটো বা টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন ইটাচুনা রাজবাড়ি। এক্ষেত্রে সময় লাগবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। আর যদি আপনারা ট্রেন ধরে আসতে চান সেক্ষেত্রে আপনাদের বর্ধমান লোকাল ধরে খন্ডান স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরেই অটো টোটো আছে, মাত্র 10 থেকে 15 টাকার বিনিময়েই আপনারা পৌঁছে যেতে পারবেন রাজবাড়ি। যেহেতু আমাদের অলরেডি বেরোতে লেট হয়ে গেছিলো তো আমরা বুঝতে পেরেছিলাম যে লাঞ্চটা ইটাচুনা রাজবাড়িতে গিয়ে করাটা পসিবল হবে না, তাই রাস্তাতেই আমরা নন্দবিথি বলে একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টের রান্না অত্যন্ত সুন্দর। সেখান থেকে বেরিয়ে আরও খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইটাচুনা রাজবাড়ি। তবে এক্ষেত্রে বলে রাখি, আগে থেকে বুকিং না করলে কিন্তু রাজবাড়িতে ঢোকার অনুমতি পাওয়া যায় না। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইটাচুনা রাজবাড়ি। আমি যেহেতু ইতিহাস চর্চা করতে ভালোবাসি তাই আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা রাজবাড়িতে অন্তত একটা রাত কাটানোর। আজকে ফাইনালি সেই শখটা পূরণ হয়েছে। তো আমরা গেটে ঢোকার পরেই প্রথমেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হলো বাহির মহল। ডান দিকের এই যে পোর্শনটা এইটা আগে ছিল সেরেস্তাখানা, যেটা বর্তমানে এখন রিসেপশন এরিয়া হিসাবে কাজ চালানো হচ্ছে। যতক্ষণ অনিক এখানে রিসেপশনের কাজ সারছে আমি সেই ফাঁকে টাইমটা ফুল ইউটিলাইজ করে নিয়েছি ভালো ভালো কয়েকটা ফটো তুলে। বাহির মহল থেকে পায়ে পায়ে ভিতরের দিকে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো একটা সুবিশাল ঠাকুর দালান। যদিও এই কুন্দনরা প্রথমে ছিলেন শৈব, কিন্তু বাংলায় স্থায়ীভাবে বসবাসকালে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, তাই এই মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ। যেহেতু রাজবাড়িতে ঢুকতেই আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল তাই আমরা তাড়াতাড়ি রুমে লাগেজ রেখেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই টাইম হয়ে গেছিল এখানে বিকালে যে একটা হিস্টোরিক্যাল ট্যুর দেওয়া হয় সেই ট্যুরের। তাই আর দেরি না করে চটপট সেই ট্যুরে আমরাও পার্টিসিপেট করে নিলাম। চলুন এই ফাঁকে রাজবাড়ির ইতিহাসটাও আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করে নিই। ইটাচুনা রাজবাড়ি এককালে পরিচিত ছিল বর্গিডাঙ্গা নামে। বর্ধমানের এই রাজবাড়িটি আজও 1800 শতকের মারাঠাদের বাংলা আক্রমণের স্মৃতি বহন করে চলেছে। ছোটবেলায় আমরা সবাই একটা ছড়া পড়েছি, খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। তবে সেই সময় এই ছড়ার মধ্যে লুকিয়ে থাকা অর্থটা আমরা কেউই বুঝিনি। এই ছড়ার মধ্যে দিয়ে তখনকার সমাজের এক ভয়াবহ রূপই প্রকাশ পেয়েছে। এই বর্গি শব্দটি এসেছে বর্চি থেকে, মারাঠা ভাষায় যার অর্থ হলো বর্ষা। মারাঠার ধানগার জাতীয় অশ্বারোহী সৈন্যরা একটা বর্ষা আর একটা 7 হাত লম্বা কম্বল নিয়ে
অত্যন্ত দ্রুতগামী ঘোড়ায় চড়ে লুটপাট চালাতে আসতো বাংলায়। তাই এদের বলা হতো বর্গাধানগার বা বর্গির, যাদের পরবর্তীকালে বর্গী বলে আমরা চিনেছি। এই কুণ্ডনরা ছিল সেরকমই একদল বর্গী বা মারাঠা যোদ্ধা। এই বর্গীরা ভাস্কর পণ্ডিত ও রঘুজী ভোসলের নেতৃত্বে 1742 থেকে 1752 সালের মধ্যে বাংলায় একাধিক অভিযান পরিচালনা করেন, যার উদ্দেশ্য ছিল চৌথ বা রাজস্বের 1/4 আদায় করা। প্রথমে বাংলার তদানীন্তন নবাব আলীবর্দী খান এই চৌথ দিতে রাজি হননি। তখন মারাঠা দস্যুরা প্রথমবার বাংলা আক্রমণ করেন এবং লুটপাট চালান। পরে আলীবর্দী খান চৌথ দিতে রাজি হলেও ততক্ষণে বাঘ তো মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে, অর্থাৎ বর্গীরা বাংলার ধনসম্পদের খোঁজ পেয়ে গেছে। তাই তারা আরও অনেক গুণ বেশি টাকা নবাবের থেকে দাবি করেন, কিন্তু আলীবর্দী খান তখন তা দিতে রাজি হন না। আলীবর্দী খান চেয়েছিলেন এত বেশি টাকা মারাঠাদের না দিয়ে তার থেকে সেই অর্থে নিজের সেনাবাহিনীকে উন্নত করতে। তাই এই 1442 থেকে 1452 পর্যন্ত 1 দশক সময় ধরে বহুবার এই বাংলা লুণ্ঠিত ও রক্তাক্ত হয় এই দুর্ধর্ষ দস্যুদের হাতে। 1752 সালে রঘুজী ভোসলে ও নবাব আলীবর্দী খানের মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে কুন্দনদের মতো অনেক বর্গী বাংলায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে আত্মীকরণ করতে শুরু করেন। 1766 সালে কুন্দন বংশের এক বংশধর এই রাজবাড়ি নির্মাণ করেন। ইট ও চুন দিয়ে এই প্রাসাদ নির্মাণ করা হয়েছিল বলে এই প্রাসাদের নামকরণ করা হয় ইটাচুনা। এই রাজবাড়িতে বিভিন্ন সময় বহু বাংলা ও হিন্দি সিনেমার শুটিংও হয়েছে, যেমন গয়নার বাক্স, রাজমহল, পরাণ যায় জ্বলিয়ারে, লুটেরা প্রভৃতি। গল্পে গল্পে এদিকে আমরা আমাদের হিস্টোরিক্যাল রাজবাড়ি ট্যুরেরও শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। তবে এই রাজবাড়ির ডিটেল ট্যুর নিয়ে আরও একটা ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তাই লক্ষ্য রাখুন পরবর্তী ভিডিওর দিকে। আর আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। ফাইনালি আমাদের রাজবাড়ি ট্যুরটা শেষ হলো দুর্ধর্ষ একটা পারফরমেন্স দিয়ে। সন্ধ্যাবেলা যখন পুরো রাজবাড়ি আলোয় সেজে ওঠে এবং তার সাথে কাঁসর ঘণ্টা সহযোগে সান্ধ্য আরতি শুরু হয়, এক অপূর্ব মুহূর্ত সৃষ্টি হয়। আর সেই রকমই এক মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম আমরাও। এই স্মৃতি আমার মনে রয়ে যাবে সারা জীবন। সারাদিন ঘোরাঘুরি করে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এলাম। আর আপাতত রুম ট্যুরটা কালকের জন্যই তুলে রাখলাম। এই ডাইনিং হলটাও ভীষণই বড় আর খুব সুসজ্জিত। এখানে প্রতিটা ঘরের জন্যই আলাদা আলাদা করে এক একটা টেবিল রাখা রয়েছে, যেমন পিসেমশাই ঘরের জন্য পিসেমশাই টেবিল, বড় বৌদির ঘরের জন্য বড় বৌদির টেবিল, এইরকমভাবে। আমরা যেহেতু গিন্নিমাতে ছিলাম, তাই আমরা আমাদের গিন্নিমার জন্য অ্যালট করে রাখা টেবিলটাতেই বসে গেছিলাম। সারাদিন পরে এত খিদে পেয়েছিল যে খাবারটা দেওয়ার সাথে সাথেই আমরা হামলে পড়ে খেয়ে নিয়েছিলাম। ভিডিও করার কথা আর মনে ছিল না। সকাল সকাল আমাদের ঘুম ভাঙল বাঁশির সুরে।
এটাও আমাদের কাছে একদমই একটা নতুন এক্সপিরিয়েন্স। বলা যায় কানের ভিতর দিয়া মরমে পশিল রে। বাঁশির সুরে সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেছিল। এরপর দুজনে চটপট রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলু ভাজা, ছোলার ডাল, কাঁচাগোল্লা আর ফল। এরপর গেলাম খাবার ঘরের পাশেই একটা রুমে, যেখানে রয়েছে শাড়ি, জুয়েলারি, ক্রকারি, শোপিসের দুর্দান্ত সব কালেকশানস। যদিও একটু ওভারপ্রাইসড লেগেছে আমার, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো জিনিস অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন। ইটাচুনা রাজবাড়ির বাহির মহলের রুমগুলোর ভাড়া তুলনামূলকভাবে অন্দরমহলের রুমগুলোর ভাড়ার থেকে কম, এবং এই বিষয়ে ডিটেলস ইনফরমেশান আপনারা ইটাচুনা রাজবাড়ির নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। এছাড়া দুপুরের খাবার অর্ডারটা রাজবাড়ির তরফ থেকে আগের দিন ফোন করে জেনে নেওয়া হয়। তাহলে চলো চটপট তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এই হলো আমাদের রুম গিন্নিমা। গেট দিয়ে ঢুকেই দেখা যাচ্ছে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। একদিকে একটা সোফা আছে, আর আছে একটা চেয়ার আর একটা টি টেবিল। এছাড়া রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর সবথেকে সুন্দর যে জিনিসটা চোখকে প্রথমেই অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে হাত পাখা আর কুলো দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন। রুমের এই যে দরজাগুলো দেখতেই পাচ্ছেন একেবারে আগেকার দিনের রাজবাড়ির আদলেই তৈরি। রুমে সমস্ত রকম আধুনিক ফেসিলিটি দেওয়া আছে, যা একদিন থাকার জন্য যথেষ্ট। এখানে আছে একটা আয়না, আর দেওয়ালটাকেও খুব সুন্দর করে সাজানো আছে। তাছাড়া জলের বোতল, টাওয়েল, একটা এক্সট্রা বেড দেওয়া আছে, টিভি, সমস্ত কিছুই যা যা দরকার সেগুলো আছে। বাথরুমের ভিতরেও একটা মিরর দেওয়া আছে। এদিকে রয়েছে স্নানের জায়গা, গিজার লাগানো আছে। এছাড়াও সাবান, শ্যাম্পু সবই দেওয়া আছে। বাথরুমটা দেখতেই পাচ্ছেন খুবই পরিষ্কার। এছাড়াও রুমে এসি, ফ্যান, সাইড টেবিল আর পর্যাপ্ত পরিমাণ চার্জিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া রয়েছে একটা বড় সাইজের ওয়ার্ড্রব। আপনারা চাইলে আপনাদের জামা কাপড় এখানেই গুছিয়ে রাখতে পারেন। আলমারির ভিতরে যথেষ্ট স্পেস আছে, লাগেজের পরিমাণ অনেক বেশি হলেও অসুবিধা নেই। রুমের মধ্যে এই খাটটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, যেটা হলো খাটের সাথে আয়না ফিট করা আছে। এই ধরনের খাট কিন্তু এখন দেখাই যায় না, তবে আমার এক দাদুর বাড়িতে আমি এরকম খাট একবার দেখেছিলাম। তো এই ছিল আমাদের রুম, আর আজকের মতো এতটাই। তার কারণ এবারে আমাদের বেরিয়ে যেতে হবে। একটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল, তবে বেরোনোর আগে লাস্ট মিনিট ফটোশ্যুট কিন্তু মাস্ট। আর আমার এই লুকসটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।